আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সাবেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন সিরাজগঞ্জ জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক। ছাত্র অবস্থা থেকে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে স্কুল কমিটি থেকে বর্তমান অবধি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। প্রায় 46 বছরের রাজনীতির ইতিহাস যার রয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে সিরাজগঞ্জ জেলার পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, সিরাজগঞ্জ জেলা সরকারি কলেজ শাখা ছাত্র সংসদের জিএস হিসাবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, সিরাজগঞ্জ 2 কামারখন্দ সদরের নন্দিত মুখ জনাব সাইদুর রহমান বাচ্চু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে দেখার নম্বর কল করলে আমরা আজকে যিনি তুলে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, সিরাজগঞ্জের আন্দোলনটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছিল। সেক্ষেত্রে সিরাজগঞ্জের আন্দোলনের যে স্টেক অর্থাৎ ছাত্র আন্দোলনকে সামনে রেখে যারা পিছন থেকে নেপথ্যের সহযোগিতা করেছিলেন তাদেরই একজন বিদগ্ধ মুখ, সিরাজগঞ্জের নন্দিত মুখ, সিরাজগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে যারা আমার দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার রাজপথের পথ চলা, এত বছর রাজনৈতিক ধারণ লালন, রাজনীতির পালন, সে থেকেই আজকে এই পর্যন্ত এসছে। এই বিএনপির 46 বছরের অনেক হৃদয়গ্রাহী ইতিহাস রয়েছে। সিরাজগঞ্জের পাশের জেলা বগুড়ার সন্তান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনারা রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ বা উদ্দীপনা ছিল যার কারণে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজপথে অদ্যাবধি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। জি, তো আমি প্রথমেই সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আজকে এই বাংলাদেশে এই অবস্থাতে আপনার সঙ্গে হয়তো কথা বলতে পারতাম না, যিনি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেই মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আপনি যে কথাটি বলেছেন, আমি সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করার জন্য চলে গেলেন, তখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে নিয়ে তিনিও কিন্তু মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন এবং বাংলাদেশের যে সমস্ত সেনা অফিসাররা ছিল তাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বার্তাটি পৌঁছে দিয়েছেন এবং সাধারণ জনগণকে উৎসাহিত করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং এটি করতে গিয়ে তিনি কিন্তু পরবর্তী সময় গ্রেপ্তার হয়েছিলেন। সেই নেত্রীও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। তা আমি বলবো আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন। তার নামে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে অত্যন্ত নির্যাতন করেছেন, যার ফলে তিনি অসুস্থ ছিলেন এবং তাকে কিন্তু গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। বহুবার বিএনপির পক্ষ থেকে দাবি উপস্থাপন করা হয়েছে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। ডাক্তাররাও বলেছেন, বোর্ড করে বলেছেন যে তার যে শারীরিক কন্ডিশন, আসলে তার একটি সুচিকিৎসা হওয়া দরকার, যে চিকিৎসাটা বাংলাদেশে নেই। সেজন্য বিদেশে চিকিৎসা করার জন্য কিন্তু ডাক্তাররাও পরামর্শ দিয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকেও বারবার এটা আমরা বলেছি। কিন্তু স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার, হাসিনার সরকার সেটা কর্ণপাত করেন নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এখন কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
সুচিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আমি তার সুস্থতা কামনা করছি এবং আমি আশা করব তিনি আমি দোয়া করব যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। জি, আপনি আলোচনায় যেটি বলছিলেন সূচনা বক্তব্যে যে 1000 বছরের শ্রেষ্ঠ বাংলাদেশী, আরেকজনের নাম আমাদেরকে 15.5 বছর যাবৎ শুনতে হয়েছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি আপনাকে আরেকটি যুক্ত করি, সেটা হচ্ছে যখনই জয় বাংলা তখন এপার বাংলা ওপার বাংলা, জয় এপার ওপার বাংলা বলে গেছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না বা এদেশের মানুষ বুঝতে পারেনি। জয় এপার ওপার বাংলা, জয় এ বাংলা ও বাংলা এক করার বাংলা, জয় এই বাংলাকে ওদের মধ্যে অঙ্গরাজ্যে পরিণত করার বাংলা। আর যখনই জয় বাংলাদেশ তখন ভূখণ্ডের বাংলাদেশ, তখন স্বাধীনতার বাংলাদেশ, তখন এই যে দেশের মানুষ রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার বাংলাদেশ। তাহলে স্লোগানের ভিতরে যে ষড়যন্ত্রটি রয়েছে সেটির প্রতিবাদ হওয়ার দরকার কিনা? জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে গণবিরোধী হওয়া দরকার কিনা? জয় বাংলাদেশ বললে তাদেরকে সমীহ করা দরকার, আর জয় বাংলা বলা মানে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কিনা? না, এটা আপনি যেটি বলেছেন এটা আসলে এই জয় বাংলার স্লোগানটা, যদিও এর পিছনে রহস্য থাকতে পারে, আমি সেদিকে যাব না। এটা হচ্ছে যে যেহেতু আমরা মুক্তিযুদ্ধেও বিশ্বাস করি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, এই মুক্তিযুদ্ধের একটা স্লোগান এখানে জয় বাংলার স্লোগানটা হয়েছে, সেই জয় বাংলার স্লোগানটা আসলে আওয়ামী লীগ হাইজ্যাক করেছে। এই বিষয়ে আমি আসলে বলতে এটা মুক্তিযুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ থাকা দরকার ছিল কিনা? স্বাধীনতা যখন হয়ে গেল, সার্বভৌমত্ব যখন এসে গেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন এসে গেল, তখন কি এই বাংলা এই শব্দটি প্রযোজ্য কিনা? নতুন স্লোগান তো তারা নিতে পারতো। জয় বাংলাদেশ যদি তারা বলতো তাহলে তো তারা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করতো কিনা? এটা করতে পারতো, এটা ভিন্ন বিষয়, এটা করতে পারতো। তো আমি ওই জয় বাংলার স্লোগানের এই সেনসিটিভ বিষয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি সেক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ব্যাপারটি এদেশের মানুষের কাছে ক্লিয়ার কনসেপ্ট এসে গেছে কিনা? ক্লিয়ার কনসেপ্ট এসে গেছে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু এটা ক্লিয়ার কনসেপ্ট, এবং এই যে আমাদের দেশের মানুষ কিন্তু এখন বাঙালি লেখে না, বাংলাদেশই লেখে। এটা এখানে ক্লিয়ার কনসেপ্ট এসে গেছে আমি মনে করি। আর এই যে ইতিহাসটা ওরা যে এই দীর্ঘ সময় ধরে বিকৃত করতে চেয়েছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে অস্বীকার করতে চেয়েছিল, সেটা অস্বীকার করতে পারে নাই। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, ঘুরে ফিরে কিন্তু মিথ্যা যেটা সেটা সাময়িক। মানে আপনি যদি কোনো লোহা মাটির নিচে আপনার যদি পুঁতে থন, সেটা কিন্তু জং ধরে বের হয়ে আসবে। আর যদি কোনো সোনা মাটির নিচে যদি 1000 বছরও গেড়ে রাখেন, সেটা সোনা সোনা হয়ে আসবে, সেটা চকচকি করবে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন আদর্শবান নেতা ছিলেন, ক্ষমতার লোভ কখনো তিনি করেন নাই। তিনি কিন্তু যুদ্ধ করে এসে কিন্তু স্বাধীনতার ঘোষণা করে এসে কিন্তু পরবর্তী সময়ে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন নাই, তিনি কিন্তু চলে গেছেন। তো সেই কারণে জাতির দুঃসময়ে, জাতির যখন সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন গ্রেপ্তার করে রাখা হয়েছিল, একটা কি বিপ্লব বলে ওটাকে, সেই বিপ্লবের সিপাহী বিপ্লব, হ্যাঁ সিপাহী বিপ্লব তো আছেই, বিপ্লব জনতার বিপ্লব, এটা তো মানে আরেকটা বিপ্লব খালেদ মোশাররফের নেতৃত্বে, যেটা খালেদ মোশাররফের নেতৃত্বে যেটা হচ্ছিল আপনার বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল, তখন কিন্তু জিয়াউর রহমান গ্রেফতার ছিল। হ্যাঁ, পরে সিপাহী জনতা সকলেই মিলে শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে, এবং মুক্ত করে তারপরে শহীদ জিয়াউর রহমান কিন্তু পরবর্তী সময় এদেশকে ক্লিয়ার করে। এদেশের সকল কিছু কিন্তু এই যে তলাবিহীন ঝুরির রাষ্ট্র বলেন, সকল বিষয়ে কিন্তু জিয়াউর রহমান আস্তে আস্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে কিন্তু পরিচয় করিয়ে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে 7 নভেম্বর থেকে একেবারে 30 মের পূর্ব পর্যন্ত 1981 পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সুযোগ পেন। বিভিন্ন মেয়াদে পদে তিনি দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক স্বর্ণোজ্জ্বল ইতিহাস রয়েছে। ঘুরে দাঁড়ানোর একটি বাংলাদেশ, রেমিটেন্সের প্রবর্তনা কিন্তু তিনি শুরু করেন, যার কারণে আমরা আজকে 1,20,00,000-এর উপরে রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। আমাদের রাজস্বের অন্যতম প্রধান ভিত্তি কিন্তু রেমিটেন্স। এই রেমিটেন্স খাতকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, সেই রেমিটেন্স যোদ্ধাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কতটা ধারণীয়, কতটা পালনীয়, তারা রেমিটেন্স ফাদার হিসেবে, রেমিটেন্স ফাউন্ডার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করে কিনা, লালন কেনা কিনা, সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে, তাদের কাছে আপনার কি অনুভূতি? আপনি তাদের কাছে ধন্যবাদ, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি আপনাকে বলি,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু ক্ষমতাকালীন সময় ছিল খুব কম, 3.5 বছর মাত্র। এবং 3.5 বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মানুষের, জনগণের আস্থা অর্জন করেছিলেন। দেখেন বাংলাদেশ যে এখনো যে 3টি বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে রেমিটেন্স, একটি হচ্ছে গার্মেন্টস, আর একটি হচ্ছে কৃষি নির্ভরশীলতা, যে 3টি বিপ্লব ঘটিয়েছিলেন। এবং বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়ে আমাদের খাদ্য সম্পূর্ণ তৈরি করে এই খাদ্য কিন্তু বিদেশে রপ্তানি করেছেন। এবং আমাদের যে গার্মেন্টস সেক্টরটা, এটা কিন্তু শহীদ জিয়াউর রহমান, এবং এই গার্মেন্টস সেক্টর থেকে কিন্তু সবচেয়ে বেশি এই গার্মেন্টস থেকে আমাদের শ্রমিকদেরকে খাটিয়ে সকল কিন্তু রপ্তানি করা হয় বাইরে, এবং সকল কিছু। আর রেমিটেন্সের ব্যাপার কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আপনার সৌদি আরবে যায়, সৌদি আরবে কিন্তু নিম গাছ নিয়ে গিয়েছিলেন, আপনি তো জানেন যে নিম গাছ নিয়ে সেখানে ওই আরাফাত ময়দানে এই জায়গাগুলো দেওয়ার পরে সেখানকার রাষ্ট্রপতি কিন্তু তখন তাকে বলেছিল যে আমি তোমাকে কিছু সহযোগিতা করতে চাই। কিন্তু শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি কিন্তু ভিক্ষুক না, আমি ভিক্ষা করতে আসি নাই, তবে হ্যাঁ আমার দেশের মানুষ গরিব, আমার দেশের মানুষ বেকার, আমার বেকারত্ব দূর করার জন্য আমার শ্রমিক তোমরা কাজে লাগাও। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই যে শ্রমিকদেরকে দক্ষ করে, এই ভোকেশনাল বলেন এবং ছোট্ট ছোট্ট ইনস্টিটিউট তৈরি করে তাদেরকে স্বল্প সময়ের মধ্যে তাদেরকে তৈরি করে তাদের ট্রেনিং দিয়ে বিদেশে কিন্তু পাঠায়। সেই রেমিটেন্স দিয়ে একসময় কিন্তু বাংলাদেশের নাটক হয়েছে, কাতার জামু দুবাই জামু নাটক, আমজাদ হোসেনের কিন্তু খুব পপুলার নাটক হয়েছে, কারণ ওই সময় কাতার, দুবাই, সৌদি খুব পপুলার ছিল, কারণ এই এলাকাগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ বেশি গিয়েছে এবং সেই রেমিটেন্স বাংলাদেশে এসেছে ব্যাপক। এই আন্দোলনের রেমিটেন্স আমি সেটাই বলতে চাচ্ছি যে এই যে 24 সালের যে আন্দোলনটা, এখানেও কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের বড় একটা ভূমিকা রয়েছে। তারা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, যে এই শেখ হাসিনা যাদের রেমিটেন্সের গরমে এই যে এটা তৈরি করছে, পদ্মা সেতু তৈরি করছে, এই করছে সেই করছে, এবং দেখা যাচ্ছে যে একটা ছোট মানে একটা প্রজেক্টের মাধ্যমে যে অর্থটার প্রয়োজন সেটার চেয়ে 4 গুণ তারা 10 গুণ এরকম দেখাইছে, খরচটা দেখাইছে, কিন্তু লুটপাট করেছে। আজকে খোঁজ খবর নিয়ে দেখবে যাবেন যে পদ্মা সেতুর যে টাকা 1 কলা 2000 টাকা, একটা বালিশ 6 লাখ টাকা, এই সকল টাকা কিন্তু এখন ওই কানাডার বেগমপাড়া বলেন, মালয়েশিয়া বলেন, বড় বড় কান্ট্রিতে কিন্তু এখন তারা নিয়ে গেছে এই টাকাগুলি, এখন এই টাকাগুলি কিন্তু ব্যবহার করছে। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ত্যাগ তিতিক্ষার, যার কারণে এই মানুষটিকে যেভাবে 30 মের পরে 31 মে, তারপরে প্রায় 40 দিন যেভাবে শোকের আয়োজন করা হলো, তখন আপনি একজন ছাত্র, এই যে মানুষের আবেগ যেটি আপনি দেখেছিলেন, 75-এর স্মৃতি যদি আপনি মনে করেন, একজন ব্যক্তি হত্যার পরে সম্প্রতি মেজর ডালিম কিন্তু বলে দিয়েছে যে তাকে হত্যার পরে দেশের মানুষ উল্লাস করেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পরে এদেশের মানুষ তার জন্য ক্রন্দন করেছে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার কিনা? অবশ্যই এখানেই বোঝা যায়, এবং সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ নির্ধারণ করে রাখেন সম্মান, মানে সম্মান কে পাবে আর কে পাবে না আল্লাহ নির্ধারণ করেন। এবং পৃথিবীতেই সকল কিছুর উপহার কিন্তু পৃথিবীতে দেয়, এবং পৃথিবীতেই অন্যায়ের সাজা পৃথিবীতেই আল্লাহ কিন্তু এটা চোখে দেখিয়ে দেয়, একদম স্পষ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শহীদ হন, যখন ওনার যে জানা যায়, লক্ষ মানুষের ঢল, শুধু বাংলাদেশেই না, আপনার মুসলিম কান্ট্রিগুলো 7 দিনের ছুটি, কোথায় 40 দিনের ছুটি ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। এবং এটা কিন্তু বড় একটা প্রাপ্তি, বড় একটা বিষয়, যে মানুষের কতটা ভালোবাসা থাকলে, কতটা শ্রদ্ধা থাকলে এইরকম একটা জানা যায় মানুষের ঢল নামতে পারে। এখানেই কিন্তু পার্থক্য নির্ণয় করতে পারবেন কার কি কতটুকু ভূমিকা, কার কি অতটা অবদান, এখানে বলার অপেক্ষা রাখে না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের জাতির ফাউন্ডিং ফাদার নিয়ে একটি আলোচনা বারবার হচ্ছে, কিন্তু ফাউন্ডিং ফাদারের জায়গায় কিছু নাম ইতিপূর্বে আমরা দেখতে না পেলেও এবার কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার কিছু ব্যক্তির নাম উঠিয়ে এনেছেন। সেক্ষেত্রে আমাদের কিছু ফাউন্ডার ফাদার্সরা যারা রয়েছেন তাদেরকে যদি আমরা গুরুত্ব আকারে দেই, তাহলে এককভাবে আওয়ামী লীগ যে শেখ মুজিবুর রহমানকে বারবার যে জাতির পিতা বানাতে চাওয়ার যে প্রবণতাটা করছে সেটি মুছে যাবে কিনা? হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা যদি সামনে আসে, যদি আব্দুল হামিদ খান ভাসানীরা সামনে আসেন, জনাব একে ফজলুল হক যদি সামনে আসেন, শের সলিমুল্লাহ যদি সামনে আসেন, সেক্ষেত্রে জিয়াউর রহমান ঘোষণার ক্ষেত্রেও
তাকেও যদি এই জাতির স্টেক হোল্ডার হিসাবে তাকেও যদি ফাউন্ডার ফাদার্সের জায়গায় আমরা সম্মানের জায়গাটাতে রাখি, তাহলে এককভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মর্যাদাটা যেমন যেমন এদেশের মানুষ পাবে, কেননা তিনি স্বাধীনতার ঘোষণাও দিলেন, আমার দেশটাকে গড়েও দিলেন। অর্থাৎ এই জাতির জন্মের ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখলেন এবং এই জাতিকে ডেভেলপ করার ক্ষেত্রে ভূমিকা রাখলেন। আর একজন শুধু জাতির মুক্তির কথা বললেন, কিন্তু এই জাতির ধ্বংস করে নিজের অর্থ সম্পদ লুটে এই জাতিকে দুর্ভিক্ষের মতো ফেলে দিলেন। সেক্ষেত্রে এই জায়গাগুলি নিয়ে ব্যাপক একটা মীমাংসিত সত্য আসলে জাতির কাছে উপস্থাপন হওয়া দরকার কিনা? অবশ্যই এটা দরকার, এবং আমাদের নতুন প্রজন্মের যারা আছেন সত্য ইতিহাস তাদের জানা দরকার। অবশ্যই ইতিমধ্যেই সত্যর ইতিহাস ওনারা নতুন প্রজন্মের যারা ছাত্র, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেন, আমি তো মনে করি ওনারা অনেক মেধাবী, এবং এখনকার যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু অত্যন্ত মেধাবী। আপনি খেয়াল করেছেন কিনা এটা আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যেদিন আপনার যে 6 জন সমন্বয়কদের গ্রেপ্তার করা হলো, এবং গ্রেপ্তার করে যখন ডিবি পুলিশ তাদেরকে সামনে নিয়ে আসে, সামনে নিয়ে আসার পরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, সার্জিস যে ওই যে হাতের ইশারায় যেটা দেখিয়েছে, তার মানে সে বুঝাতে চেয়েছে যে আমাদেরকে বন্দুকের নলের মাধ্যমে আমাদেরকে এখানে জোরপূর্বক নিয়ে আসা হয়েছে। এটা সারা দেশের জাতির কাছে একটা মেসেজ চলে গেল। ওই সময় কিন্তু ছাত্রদের যে মেরুদণ্ডটা কিন্তু ভেঙেই পড়েছিল বলা চলে, এবং হতাশ হয়ে পড়েছিল যে আন্দোলনটা এখন কোন পথে যাচ্ছে। তাদের তো সামনের ডিবি পুলিশ তো তাদেরকে রিমান্ডে নিয়ে এসে অথবা অত্যাচার করে নির্যাতন করে তাদের তো মুখ বন্ধ করে দিচ্ছে। ছাত্রদের মধ্যে কিন্তু হতাশা এসেছিল। তো ওই যে একটা ইশারা, এই ইশারায় কিন্তু আবার প্রাণ চঞ্চলতা ফিরে পেয়েছিল। আমি সেই জন্য বলতে চাই যে এখনকার যারা ছাত্র নেতা এবং বৈষম্য বিরোধী নেতা, তারা কিন্তু অত্যন্ত মেধাবী, এবং তাদের কথার মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে এবং যারা রাজনীতিবিদ আছে তাদের সহযোগিতায় আমি মনে করি এই দেশে যার যতটুকু প্রাপ্য তার ততটুকু প্রাপ্যতা দেওয়া উচিত, এবং এটা আল্লাহ প্রদত্ত। যে অন্যায় করবে সেই অন্যায় কিন্তু দেশের মানুষ এটা বিচার করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজেই বলেছেন, শেষ পর্যন্ত কিন্তু শ্রদ্ধার সঙ্গেই সেই চিরবিদায় হয়েছেন। এবং আর যে অপোজিটে যে আরেকজন আছেন, 18 জনকে পাওয়া গেছে, 1800 জন হয় নাই, 18 লাখ হয় নাই। নিজের এলাকায় মাত্র 18 জন তাকে ভালোবেসেছিল, তাকে নাকি জাতির পিতা বলতে চাওয়া হয়, তাকে যারা রিপ্রেজেন্ট করতে চায়। কত বড় অযৌক্তিকতা হইতে কথা। জি, ম্যাডাম খালেদা জিয়া আর পরে একজন নারী স্বামীর সংসার করতেন। এবার তার স্বামীর 19 দফা নিজের দুটি ছোট সন্তানকে রেখে তিনি রাজপথে নামলেন। রাজপথ থেকে তিনি 4টি উপাধিতে ভূষিত হন: দেশ নেত্রী, আপসের নেত্রী, দেশ মাতা এবং গণতন্ত্রের মাতা। এই যে ম্যাডাম খালেদা জিয়া অদ্যাবধি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই 1981 সাল থেকে বর্তমান অবধি তার নেতৃত্বের ব্যাপারে আপনার উপলব্ধি, আপনার কাছে একজন ম্যাডাম খালেদা জিয়ার অব্যক্ত অনুভূতি? না, অবশ্যই দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে তার অবদান রেখেছেন, মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে এদেশে যখন স্বৈরাচার এরশাদের আগমন হয়, তখন কিন্তু কথা বলার মতো মানুষ খুব কম ছিল। আমরা তখন ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত বেশি মানে বুদ্ধিমতী ছিলেন, এবং উনি ছাত্রদেরকে কিন্তু সংগঠিত করেছেন, এবং ওনার এত মেধা প্রজ্ঞা, উনি ওই সময় রাজনীতিতে নিয়ে আসতেন, যখন রাজনীতিতে এসে ছাত্রদেরকে সংগঠিত করেছেন, ছাত্রদেরকে কিন্তু প্রথম সংগঠিত করেছেন উনি, এবং ওনার আমলেই কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সবচাইতে বেশি স্ট্রং হয়েছে, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে ওই সময় কিন্তু ছাত্র সংসদের নির্বাচন যখন শুরু হয়েছে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ কিন্তু প্যানেল জিতেছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছে। এই যে কয়টা উপাধি আপনি দিলেন, সবগুলোর পাওয়ার যোগ্যতা ওনার আছে, এবং সেটা তিনি প্রমাণ করেছেন বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে প্রমাণ করেছেন। উনি স্বৈরাচার বিরোধী যখন আন্দোলন করেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 তারিখে দুই নেত্রীর একসঙ্গে মিছিল করার কথা ছিল। আপনার 24শে জানুয়ারিতে যখন চিটাগাঙ্গে একটা ইয়েতে হয়, কি বলে আপনার হত্যাকাণ্ড সংগঠিত হয়,
তখন জালিয়ানবাগের সাথে এই হত্যাকাণ্ডের তুলনা করা হয়েছিল, তখন কিন্তু দুই নেত্রীর একসঙ্গে 86 সালে দুই নেত্রীর একসঙ্গে ঢাকার রাজপথে মিছিল করার কথা ছিল। এবং দেখা গেল পরবর্তী সময় শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যারা ইলেকশনে যাবে, এর সাথে একতরফা নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান হবে। এবং পরের দিনই দেখা গেল হাসিনা এর সাথে সাথে যোগাযোগ স্থাপন করে হয়তো কোনো কিছুর বিনিময়ে সে নির্বাচনে চলে গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু পরের দিন রাজপথে মিছিলের নেতৃত্ব দিলেন। এই যে পার্থক্য, তার সেখান থেকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর বলে ইয়েতে গেলেন, আপসহীন নেত্রীর যে উপাধিতে ভূষিত হলেন। এক্ষেত্রে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু একটা নেই এমন কথা আছে, আবার আরেকজন নেত্রীর ব্যাপার রয়েছে, রাজনীতিতে শেষ কথা বলতে একটা কথা আছে, অর্থাৎ নীতির প্রয়োজনে শেষ কথা, একটাই কথা হতে হবে। এটা বড় বিষয়, রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট এটা বড় বিষয়। কমিটমেন্ট যদি আপনি ফেল করেন, কমিটমেন্ট আপনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে যদি রক্ষা না করেন, তাহলে কিন্তু এটা আপনি জনগণের কাছে সেই নেতৃত্ব তাসের মতো, তাসের ঘরের মতো ভেঙে যাবে কিনা, বালির চরের মতো ভেঙে যাবে কিনা। অবশ্যই ইসলামের ভাষায় আমি কথা বলি, ইসলামের ভাষায় আছে যদি কেউ কথা দিয়ে কথা না রাখে তাকে মুনাফিক বলা হয়। যেমন মনে করেন যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একটি কথা মাঝে মধ্যেই ওঠে। শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে কিন্তু একটা ঘোষণা করেছিলেন যে এই দেশে 10 টাকা সার চাউল দেবে, বিনামূল্যে সার দেবে, চাকরি দেবে, এই কথাটা কিন্তু বলেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এগুলি বাস্তবায়ন হয় নাই। এইগুলি বাস্তবায়ন না করার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বলেছে যে এটি একটি মুনাফিক সরকার, কথা দিয়ে যদি মিথ্যাচারের নেত্রী। সেই জন্য কমিটমেন্ট রাজনৈতিক নেতাদের অনেক বড় একটি বিষয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটা এটাই একটা প্রতারণামূলক কথা কিনা? রাজনীতি বলতে অবশ্যই নীতির প্রশ্নে শেষ কথা আছে, নেতা যেটা বলবেন জীবন গেলেও সেটি রাখবেন, এটাই নেতৃত্বের গুণ হওয়া উচিত। এটাই নেতৃত্বের গুণ হওয়া উচিত। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় 1/11 এর সময় তাকে জোরপূর্বক এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছে। উনি বলেছেন আমার দেশের মাটি ছেড়ে আমি কোথাও যাব না। উনি কিন্তু এই দেশ ছেড়ে যান নাই, যাহা বলিয়াছেন তাহাই করিয়াছেন। এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র, এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটাই পার্থক্য। তারেক রহমান মাঠ থেকে নেতৃত্ব গড়ে তুললেন, এটি দেখে আওয়ামী লীগের অন্তর্জলা অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। তারা তাদের রাজনৈতিক আমলে, তাদের শাসন আমলে তারেক রহমানের ব্যাপারে অনেক কুচ্ছারটনা করে গেছেন। তিনি নাকি তৃণমূলের থেকে নেতৃত্ব করেন নাই, তাকে বিএনপি নাকি বড় নেতৃত্বে একবারে গড়ে তুলেছে। এই যে তারেক রহমানের ব্যাপারে যে প্রোপাগান্ডামূলক কথা আওয়ামী লীগ ছড়িয়ে গেছে, অর্থাৎ তার যোগ্যতা নেই বলে গেছে, সেটি তিনি মহা আকারে প্রমাণ করে দিলেন কিনা। বিএনপি কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% পর্যন্ত সফল হতে পেরেছে, শতভাগ কিন্তু হয়নি। শতভাগের জন্য প্রয়োজন ছিল না ফ্লো। এই ওভার ফ্লোটা হলো জুলাই আগস্টের আন্দোলনে। এই যে 90% আন্দোলনের স্টেক তৈরি করা, একটা ভিত্তি তৈরি করা, 90% আন্দোলনের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা, সাধারণ জনতা 10% যুক্ত হওয়ার যে রূপ পরিগ্রহ, যে কারিকুলাম সেট আপ করা, মাস্টার প্ল্যানিং করা, মাস্টার মাইন্ড করা, একক তারেক রহমানের এই মহাপ্ল্যানের ভরডবি শেখ হাসিনার যেটা হলো, সেটি কি সে আগেই বুঝতে পেরেছিল কিনা? আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, তারেক রহমান সম্পর্কে যে কুৎসা রটনা করেছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবেই করেছে, জেনে শুনেই করেছে। কারণ জানে তারেক রহমানের যে প্রতিভা, তারেক রহমান যে তার মধ্যে যে মেধা আছে, সে বাংলাদেশের বড় এক ধরনের নেতা হবে। তারেক রহমান দেখেন একাধারে কতগুলা গুণ তারেক রহমানের মধ্যে আছে। সে কিন্তু সেই অহংকারে কিন্তু অহংকারী না। এক নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ছেলে, একজন মুক্তিযোদ্ধার ছেলে, একজন বীরুত্তমের ছেলে, একজন জেট ফোর্সের অধিনায়কের ছেলে, একজন সেনা প্রধানের ছেলে, একজন সফল রাষ্ট্রপতির ছেলে, একজন বাংলাদেশের 3 বারের মহিলা প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশের বিরোধী দলের নেত্রীর ছেলে, আপনার কি বলে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার ছেলে, তারপরে আপনার বাংলাদেশের যে জাতীয় সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ছেলে। এত গুণাবলী, এত কিছু। এবং খালেদা জিয়ার যদি ইয়েতে যান, তার যদি এটা তো গেল তার বাবা মার সাইড, তার যদি শ্বশুরালয়ের দিকে যান, দেখবেন ওনারাও কিন্তু অনেক বড় ফ্যামিলির এবং নৌবাহিনীর প্রধান ছিলেন।
নৌবাহিনীর প্রধান ছিলেন। তারেক রহমানের চাচা শ্বশুর স্বাধীনতা যুদ্ধের যে ওসমানী কি বলে আপনার সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, আপন চাচা শ্বশুর। তারপর তার যে ওয়াইফ, তার ওয়াইফ কিন্তু যে কি বলে বিসিএস এর সর্বোচ্চ ক্যাডার এবং সবচেয়ে বেশি নাম্বার পেয়ে এবং অনেক বিসিএস হেলথ যেটা বলে আপনার ইয়েতে লন্ডনে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাতেও কিন্তু সে স্বর্ণপদক পেয়েছেন। সব দিক দিয়ে কিন্তু তারেক রহমান অত্যন্ত একজন ভাগ্যবান ব্যক্তি। সেই অহংকারে কিন্তু সেই অহংকার করেন নাই কোনোদিনও, বলেন নাই কোনোদিনও। কিন্তু এতগুলা উপাধি যার সপক্ষে দেওয়া যায়, আমরা যেটা বলতে পারি, কিন্তু কখনো সেই তারেক রহমান কিন্তু নিজেকে অহংকারী হিসেবে দেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত করে নাই। আওয়ামী লীগ তার বিরুদ্ধে কুৎসা রটাবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই তো স্বাভাবিক। কারণ তারেক রহমান একজন প্রতিভাবান মানুষ, তারেক রহমান একজন প্রতিভাবান ফ্যামিলির সন্তান, একটা বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান। দেখেন তারেক রহমানের কথা বলতেছে যে তারেক রহমান রাজনীতি করে আসে নাই। যখন বিএনপি 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারেক রহমানই কিন্তু তৃণমূল পর্যায়ে এই যে বৈঠকগুলো করেছেন, যে বাংলাদেশের তৃণমূল কমিটির নাম ছিল, এবং তৃণমূলের নেতাকর্মীদের সামনে সরাসরি বক্তব্য দিয়েছেন এবং ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ছাত্রদের চরিত্র কেমন হওয়া উচিত, যুব সমাজের চরিত্র কেমন হওয়া উচিত, তাদের কর্ম কি, তাদের কাজ কি, সকল বিষয় তিনি তুলে ধরেছেন। এবং এই যে আজকে বৈষম্য বিরোধী যে কথা আসে, যেটি 13 সালে তারেক রহমান ঘোষণা করেছিলেন, আজকে আপনারা খেয়াল করবেন 31 দফা যে দিয়েছেন, এটা কিন্তু অনেক আগে দেওয়া। তারেক রহমানের কিন্তু অনেক আগের পরিকল্পনা এটা। এটা 22 সালে একবার বলে, 17 সালে বলেছেন, 22 সালে বলেছেন। এটা কিন্তু যত দফাই থাক এক দফা মূলের দফা ছিল। এবং তারেক রহমান এই যে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা কিন্তু একটা জায়গায় সরে গিয়েছিল। তাদের যে বৈষম্য বিরোধী যে বৈষম্য থাকবে না, মুক্তিযোদ্ধার কোঠা প্রথার ব্যাপারে কিন্তু তারা সোচ্চার ছিল। পরবর্তী সময়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতারা স্বীকার করতে বাধ্য হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এক দফার দিকে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা তারেক রহমানই করেছে, তার প্রজ্ঞা দিয়ে, তার মেধা দিয়ে। আমি একটা কথা বলতে চাই, একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো তারেক রহমানের অনেক গুণগান বলেন, তো একটা সফলতা তারেক রহমানের বলেন দেখি, আপনি বলতে পারেন কিনা। আমি বললাম তারেক রহমানের সফলতা 1000টা বলা যাবে, কিন্তু আমি অতগুলা বলবো না। 2007 সালের কথা, এবার কি 24-এর 7ই জানুয়ারির ইলেকশনের কথা বলি। ইলেকশনের আগে তারেক রহমান খেয়াল করেছেন, সে কিন্তু বাংলাদেশের বাইরে আছে, 6000-7000 কিলোমাইল, কত 8000 কিলোমিটার দূরে, 8000 কিলোমিটার দূরে, 8000 কিলোমিটার দূর থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে 2-1 বাটপার ছাড়া অন্য কাউকে কি এই 7 জানুয়ারি নির্বাচনে নিয়ে যেতে পেরেছে? আপনার দলকে কি ভাঙতে পেরেছে? এখানে কিন্তু অনেক টাকার প্রলোভন দেখিয়েছে, অনেককে অনেক কিছুর প্রলোভন দেখিয়েছে। শুধু তারেক রহমানের নেতৃত্বের কারণে, তারেক রহমানের যোগাযোগের কারণে, তৃণমূল পর্যায়ে তার সংযুক্ততা থাকার কারণে এই দলকে ভাঙতে পারে নাই, কোনো বড় নেতৃত্বকে সরিয়ে নিয়ে যেতে পারে নাই। এটা তার সবচেয়ে বড় সফলতা 7ই জানুয়ারি নির্বাচনে। এবং তিনি যে ডাকটা দিয়েছিলেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এবং তার ডাকে বাংলাদেশের মানুষ সারা দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই। এটা বাইরের দেশ থেকে যারা এসেছিল তারাও বলেছে যে ভোট কেন্দ্রে যে মানুষ যায় নাই। এবং আওয়ামী লীগ যেটা দাবি করে যে তাদের 35-এর উপরে 40%-এর উপরে সমর্থক রয়েছে, তারাও ভোট কেন্দ্রে যায় নাই। বিএনপির তো সিরাজগঞ্জের কথাই বলতে চাই, সিরাজগঞ্জে 5%, 6%-এর উপরে মানুষ ভোট কেন্দ্রে কিন্তু যায় নাই। কিন্তু ওরা তারপরও দেখানোর চেষ্টা করেছে যে 27%, এর বেশি কিন্তু দেখাতে পারে নাই। যদিও কারচুপি এবং নির্বাচন কমিশনার আজ্ঞাবহ ছিল, এবং সেদিনের রাতের চিত্র, ভোটাভুটির গণনার চিত্রটা দেখেছেন, একজন আর একজনকে কি বলছে, এগুলো কিন্তু দৃশ্যমান, এগুলো সবকিছু দেখেছেন। তারেক রহমানের সবচেয়ে বড় গুণ, বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে, জনগণকে এই সরকারকে বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ করেছে, সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এটাই তার বড় নেতৃত্বের গুণাবলী। তারেক রহমানের উপরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে, এমনকি 111-এর সময় ক্লিন চিপের জন্য তার উপরে শারীরিক টর্চার করে, নির্যাতন করে, তাকে আহত করে দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল, এবং জোর করে মুসলিকা পর্যন্ত আদায় করা হয় তিনি যেন রাজনীতি না করেন। এমন অবস্থা থেকে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিলেন, আপনি বলছিলেন দলের কথা, আমি আরেকটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে 20 দলীয় জোট, যেটি সেই জোটকে পর্যন্ত ভাঙার জন্য বড় বড়
বস্তা নিয়ে ব্যাগ নিয়ে কিন্তু গোয়েন্দা বিভাগ ঘুরেছে বিভিন্ন নেতাদের কাছে, তাদের কাছ থেকেও কিন্তু জোট থেকে সরানো যায় নাই। অর্থাৎ জোটের অন্য দলের নেতারাও, যারা জোটের শীর্ষ নেতা ছিলেন, যারা জোট করতেন জাতীয়তাবাদী দলের সাথে, তারাও কিন্তু সেখান থেকে আসে নাই। এই নেতার এখন যে প্রত্যাশা, অনেক মিথ্যা মামলা ছিল, সেগুলি আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে। তারেক রহমানকে এই দেশের মানুষ দীর্ঘ সময় এই মাটিতে দেখেন, এই মাটির সন্তানকে, বগুড়ার গাবতলীর বাগবাড়ির ছেলেকে এদেশের মানুষ দেখতে চায়। অনেক বছর পরে মাতা এবং পুত্র এক হয়েছেন, আবেগঘন পরিবেশ এদেশের মানুষ এসছে। যেদিন তারেক রহমান এদেশের মাটিতে আসবেন, সেদিনের ফুলগোধনী আবহাওয়া, সেদিনের আবহাওয়া আসলে কেমন হবে বলে মনে করেন? এটা বলার অপেক্ষা রাখে না। তারেক রহমানের ডাকে যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়, তারেক রহমানের ডাকে শুধু। আর যেদিন তারেক রহমান সশরীরে উপস্থিত থাকবে, সেদিন দেখবেন যে এই বাংলাদেশে একটা নতুন বিপ্লব ঘটে যাবে। সেদিন নতুন বিপ্লব হবে, মানুষের জায়গা ঢাকা শহরে দিতে পারবে না। যেভাবে, যে উচ্ছ্বাসে, যে মনে আবেগে, আমরা তো মাঝে মধ্যে বলি তারেক রহমান হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, সাহসের প্রেরণা, যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপি আসলে তারেক রহমানের এই আগমন যাত্রাটাকে আসলে কিভাবে অন করবে, কিভাবে ইনশাআল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সিরাজগঞ্জের জনগণ, সিরাজগঞ্জের নেতাকর্মী যেভাবে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তারেক রহমানের আগমনে সেদিন সিরাজগঞ্জের সর্ববৃহৎ মানুষের সমাগম থাকবে ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশের মানুষ প্রত্যাশা করছে। আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্ম নিয়েছিল, সে তার শৈশব, কৈশোর এবং যুব পর্যন্ত দেখেনি যে ভালোভাবে ভোট হয়, আমার ভোট আমি দিব, আমার ভোটে আমি এমপি নির্বাচন করে ঘরে ফিরে আসব এবং আমি শান্তিপূর্ণভাবে ঘুমাবো। এই বাংলাদেশটি কিন্তু দেখে নাই। যে ছেলেরা পাবজি খেলতো, যে ছেলেরা ফ্রি ফায়ারে আসক্ত, তারা কিন্তু সেগুলো ফেলে দিয়ে জীবন দিয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে। অতএব তাদের যে ভোট দেওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, নির্বাচন সংস্কার কমিশন গঠন হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে 300 আসনে বিএনপির যারা প্রার্থী থাকবে, সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনকেই আসলে জাতীয়তাবাদী আদর্শের যারা নেতাকর্মীরা রয়েছে, তারা তাদের প্রার্থীকে বিজয় করতে পারবে কিনা। সিরাজগঞ্জ 2-এর আপনি একজন নন্দিত মুখ হিসাবে রয়েছেন, এখানে আরো কিছু প্রার্থী রয়েছেন। এক নজরে সিরাজগঞ্জের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের অবস্থান যদি আপনি ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে সিরাজগঞ্জে যতবার ফেয়ার নির্বাচন হয়েছে, জনগণ ভোট কেন্দ্রে যেতে পেরেছে, ততবারই বিএনপিকে নির্বাচিত করেছে। প্রত্যেকটা আসনেই, একটা আসন বাদ দিয়ে প্রত্যেকটা আসনেই নির্বাচিত করেছে। এবং এবার তো সিরাজগঞ্জের জনগণ অধীর আগ্রহে বসে আছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার জন্য। আমরা ইতিমধ্যেই মনে করেন আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটা থানাতে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমরা সিরাজগঞ্জে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই উনি রয়েছেন, আমাদের সভাপতি রোমানা মাহমুদ রয়েছেন, তো ওনারাও নেতৃত্ব দেন। তো এই ইনশাল্লাহ আমি আশা করি যে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই উনি একটা মানে মিথ্যা মামলায় পড়েছিলেন, মামলাটা এখনো হয়তো প্রক্রিয়ার দিনের মধ্যে আছে, নিষ্পত্তি হয়ে যাবে। রোমানা মাহমুদ জাতীয় সংসদ সদস্য ছিলেন, 18 সালেও নির্বাচন করেছিলেন। উনি 18 সালেও নির্বাচন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওনার অনেক বিষয় আছে। সবচাইতে বড় বিষয় হলো আমাদের নেতা হচ্ছে হলো জনাব তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কার কি ভূমিকা, কার নেতৃত্বের কতটা ভূমিকা, আন্দোলনে কার কি ভূমিকা ছিল এবং কার বিরুদ্ধে কয়টা মামলা আছে, ডকুমেন্টারি, এগুলো একদম ডকুমেন্টারি। কার বিরুদ্ধে কয়টা মামলা আছে, কে নেতা, কার ত্যাগের পার্সেন্টেজ কত, নেতাকর্মীদের পাশে কে কতটা ছিল, জেলখানায় কার কতটা ভূমিকা ছিল, নেতাকর্মীদেরকে কে কখন সহযোগিতা করেছে এবং এই 17 বছরে কে কতটা রাজপথে ছিল, এটা আমার বলা লাগবে না, এটা ডকুমেন্টারি। এটা তারেক রহমানের কাছে খুব স্পষ্ট। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, হঠাৎ করে কোনো ওয়ার্ডের একজন এসে আমাকে বলে, কোনো ইউনিয়নের একজন এসে বলে যে আজকে তারেক রহমানের সঙ্গে কথা বললাম। অর্থাৎ তারেক রহমানের কাছে অন্য জেলার কথা আমি বলবো না, সব জেলাতেই আছে, কিন্তু সিরাজগঞ্জের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড নেতাকর্মীর নাম ওনার কাছে আছেন এবং কার কি অবস্থান ইনি ভালো করে জানেন। উনি এটা জেনে উনি যাকে চিন্তা করবেন
এই সিরাজগঞ্জে অনেকেই প্রত্যাশা রাখেন, অনেকেই অনেক কিছু চাইতে পারেন, কিন্তু উনি জানেন। আপনি আপনার জায়গা থেকে কি মনে করবেন, আপনি আপনার সংসদীয় আসনের আইন প্রণেতা হিসেবে আপনার ত্যাগের বিচারে, আপনার যোগ্যতার বিচারে ইতিপূর্বে বহু মামলা হামলার শিকার হয়ে এত বড় একটি বৃহৎ সংগঠনের ৬টি সংসদের একটা বড় জেলাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালনের বিষয়গুলি বিচার করে আপনার ক্ষেত্রে দলের কাছে আসলে প্রত্যাশা কি রয়েছে সিরাজগঞ্জ ২ কামারখন্দ সদর সংসদীয় আসন নিয়ে? না, আমি আসন নিয়ে আমি আসলে ওইভাবে বলতে চাই না। আমি আসলে বলতে চাই যে আমার নেতা তারেক রহমান, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তারেক রহমান সবকিছু বিষয়টা জানেন, উনি নির্ধারণ করবেন যে সিরাজগঞ্জে বিএনপি কার কাছে নিরাপদ, দলটা কার কাছে নিরাপদ, এবং দলের জন্য কে কতটুকু ভূমিকা রেখেছেন, উনি যে সিদ্ধান্ত দেবেন ওইটাই ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু আমি কিন্তু আগেই আপনাকে বলেছি যে এখানে আমাদের নেতা ছিল ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, এমপি ছিল, রোমানা মাহমুদ সংসদ সদস্য ছিল, তো ওনারাও সিরাজগঞ্জে আছে। আরো ২-১ জন প্রত্যাশা করতে পারে, প্রত্যাশা সকলেরই থাকে। আমি রাজনীতি করছি, আমি শহীদ জিয়ার সৈনিক। আমরা রাজনীতি, প্রত্যেক রাজনৈতিক নেতাদেরই একটা প্রত্যাশা থাকে, একটা টার্গেট থাকে যে রাজনীতি করলে রাজনীতির সফলতা ব্যর্থতা এটা থাকবেই। দার্শনিক হিসাবের একটি কথা আছে, এর ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। সুসময় বন্ধুবট অনেকেই হয়, অসময় হাই হাই কেউ কারো নয়। সেক্ষেত্রে আপনাদের সাথে যারা ত্যাগী নেতাকর্মীরা ছিলেন, যারা দুর্দিনে ছিলেন, হয়তো তাদের টাকা নেই, পয়সা নেই, হয়তো তারা বড় পোস্টার করতে পারবেন না, প্রচারণা করতে পারবেন না, কিন্তু তারা হৃদয়তে ধারণ করেন, নিজের ছোট্ট সম্পত্তিও বিক্রি করে তিনি মামলা ফেস করেছেন, বা ঘরের বাইরে যে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেছেন, দলকে ভালোবেসেছেন। এই ভালোবাসার ত্যাগী কর্মীদেরকে আসলে দলে জায়গা দেয়া, দলের তাদেরকে গুরুত্ব দেয়া, তাদের মূল্যায়নের জায়গাটি, আপনি যেহেতু সাংগঠনিক দায়িত্বের একজন, সিরাজগঞ্জ জেলা বিএনপির আপনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব, এই আপনার সম্পাদক দায়িত্বের মধ্যে এই সমস্ত নেতারা আসলে কেমন থাকবে এবং কেমন থাকছে বলে আপনি মনে করবেন? আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, পৌরসভায় এবং নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা হয়েছে। তারা আন্দোলনে ছিল এবং তারা জেল খেটেছে, তাদের বাড়িঘর লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। এবং শুধু তাই নয়, বিএনপি করার কারণে আমাদের সন্তানেরা লেখাপড়া শেষ করে চাকরির জন্য দরখাস্ত করেছে, অনেকেই আছে। শুধু বিএনপি করার কারণে আমাদের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমার নেতা তারেক রহমানও বলেছে, যারা ত্যাগী, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। আমি আমার নেতার ধারাবাহিকতা রক্ষা করে বলতে চাই, আমার সিরাজগঞ্জ জেলায় যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জেলে ছিল, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে নাই, নিজেকে সব সময় মাঠে রেখেছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে, তাদের ইনশাল্লাহ আমরা তাদের নেতৃত্বে এস্টাবলিশ করব, তাদের মাধ্যমেই আমরা দলকে শক্তিশালী করব। বিএনপি দেউলিয়া দল না যে ভাড়া করে নিয়ে এসে অন্য সুবিধাবাদী লোককে নিয়ে এসে নেতা বানাতে হবে। বিএনপি সেই ধরনের দল না। বিএনপি অনেক বড় দল এবং অনেক ত্যাগের সংখ্যা। ত্যাগের হিসাব করলে একজন নেতাকর্মীর নামে, প্রত্যেকটা, আমার নামে ৭৪টি মামলা, প্রত্যেকটা নেতার নামে কারো ৫০, কারো ৬০, কারো ৪০, কারো ৩০, কারো আছেই। কিছু নেতা আছে দেখবেন কথা বলবে বড়, আপনি যখন এসিআর দেখবেন যে তার এসিআর চাইবেন, এসিআর চাইলেই বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি, সিএসআরএস ডিএস সকল কিছু বিচার করে, আপনার হালসনের কথা কোনটা বলে? হালসন বলে আরএস, তাই না? আপনাদের অনেকের ডিএস আছে, সিএস আছে, থাকতে পারে, কিন্তু এই আরএস করে নাই, আরএসএ নাই, হালনাগাদ নাই। যাদের হালনাগাদ নাই তাদেরকে আপনি কি করবেন? এখন মনে করেন আমি এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আছি, এবং আল্লাহ যদি চায় মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই বিএনপির সাথে থাকবে। এটা আমার ঘোষণা, এটা আমার স্পষ্ট ঘোষণা যে বিএনপির জিয়া পরিবারের সাথে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। তাই বলতে চাই, যাদের আমি যেমন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু হাসিনার কঠিন ১৫ বছরে আমার অবস্থান নাই, আমার হালনাগাদ কিছুই নাই, মামলা নাই, মোকদ্দমা নাই। তাহলে কর্মীরা আমাকে কি বিচার করবে? আমার নেতা তারেক রহমান কি বিচার করবে? তারেক রহমান যখন বিচার করবে যে না, এর তো হালনাগাদ নাই, যেহেতু তারেক রহমান নিজেই, আমাদের পার্টির চেয়ারম্যান নিজেই এই ঘোষণা করেছেন যে হালনাগাদ যাদের থাকবে না তাদের মূল্যায়ন হবে না, যাদের মূল্যায়ন হবে, যারা একেবারে আরএস, ডিএস, সিএস সবই আছে, তাদের মূল্যায়নটা বেশি হবে। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার, ৬টি সংসদীয় আসনের একটি জেলা। এই বৃহৎ একটি জেলার ক্ষেত্রে এই পৌর জায়গাটিকে সিটি কর্পোরেশনের উপযুক্ত রয়েছে।
আর্থসামাজিক উন্নয়ন ঘটে গেছে, রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে, অনেক রেমিটেন্স যোদ্ধা সিরাজগঞ্জে রয়েছেন। যমুনা পাড়ের এই জেলাটিকে সিটি কর্পোরেশনের ব্যাপারে আপনারা কি প্রত্যাশা করছেন? দলের কাছে কি প্রত্যাশা রয়েছে? উপদেষ্টা পরিষদ সরকারের কাছে কি প্রত্যাশা? বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সিরাজগঞ্জকে সিটি কর্পোরেশনে ঘোষণা করার ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা রাখবেন আপনার দলের কাছে বা তখনকার আগত সরকারের কাছে? আমি আপনার সিরাজগঞ্জ বিষয়ে বলতে চাই, আমাদের সিরাজগঞ্জ কিন্তু ব্যবসায়িক বান্ধব একটা জেলা, এবং যদিও কৃষি প্রধান জেলা, কিন্তু তারপরেও সিরাজগঞ্জ ব্যবসা করার জন্য উপযুক্ত একটা স্থান। এই কারণেই এখানে রেলপথ আছে, সড়ক পথ আছে, নৌপথ আছে, গ্যাস আছে, এবং পর্যাপ্ত পরিমাণের বিদ্যুৎ ব্যবস্থা সিরাজগঞ্জে আছে, যার কারণে এখানে ব্যবসা করার জন্য উপযুক্ত একটা স্থান। ইকোনমিক জোন একটা আছে, যদিও ইকোনমিক জোনের নামে 17 বছর নাটকীয় খেলা খেলেছে অতীত সরকার, এবং এখানে শিল্প পার্কের নামে একটা খেলা খেলেছে। এখন পর্যন্ত শিল্প পার্কের যে যারা ব্যবসায়ী তাদের কিন্তু প্লট বরাদ্দ দেওয়া এখন পর্যন্ত হয় নাই। আমি এই কয়েকদিন আগেই চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হয়েছি, আমি একটা আইনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট হয়েছি। আমি সেখানে খোঁজ খবর নিয়েছি যে এখন পর্যন্ত সিরাজগঞ্জের এই যে ইকোনমিক জোন, যেটা বেসরকারি ইয়ে হয়েছে, সেটাতেও মানে যে শিল্পপতিরা যে আপনার মিল কলকারখানা স্থাপন করা দরকার সেটা এখন পর্যন্ত করতে পারে নাই, এবং শিল্প পার্কেও সেটা করতে পারে নাই। এটা আসলে হওয়া দরকার। আমি সেই জন্য বলছি যে পরিবেশটা আছে। তারপরে আপনার সিরাজগঞ্জের অনেক শিল্প আছে। আপনার আমাদের কাজীপুরে আপনার এখানে প্রতি বছর শীতের সিজনে 400-500 কোটি টাকার লেনদেন হয়, শুধু ওই ঝুট কাপড় দিয়ে যে কম্বলটা তৈরি করা হয় সেই কম্বল দিয়ে 400-500 কোটি টাকার লেনদেন হয় শীতের সিজনে। ওইখানে আবার 200-300 ঘর আছে যে আপনার যে কাঠের ফার্নিচার, খুব দৃষ্টিনন্দিত কাঠের ফার্নিচার তৈরি হয়, এবং আপনার ওইখানে আরো কিছু বিষয় আছে, সরিষা তৈরি হয়, শুকনা মরিচ, সারা বাংলাদেশের শুকনা মরিচ আমাদের এই কাজীপুরের থেকে কিন্তু সাপ্লাই হয়। এবং এই সিরাজগঞ্জ কিন্তু তাঁত শিল্প প্রধান। এখানে কিন্তু ব্যাপক এই যে আপনার এনায়েতপুর, বেলকুচি, সাজাদপুর এই জায়গাতে কিন্তু ব্যাপক কাপড় তৈরি হয়, এবং এটা তাঁতের এলাকা, তাঁত প্রসিদ্ধ এলাকা। এখানে এই কাপড়গুলি আমাদের সিরাজগঞ্জের কাপড় নিয়ে অন্য জেলায় তাদের সিল দিয়ে ব্যান্ড তৈরি করে বাইরে রপ্তানি করে, এটাও কিন্তু আছে সিরাজগঞ্জে। গামছা তৈরি হয় আমাদের সিরাজগঞ্জে ব্যাপকভাবে, গামছাটা কিন্তু অনেক প্রসিদ্ধ সিরাজগঞ্জের গামছা। সিরাজগঞ্জে একটি দুগ্ধ খামার আছে আপনার, যে দুগ্ধ খামারটা একদম ক্ষতিগ্রস্ত করে ফেলেছে গত সরকার। সব প্রতিষ্ঠানটি ধ্বংস করেছে, এই প্রতিষ্ঠানটাকেও ধ্বংস করে দিয়েছে। এই যে মিল্ক ভিটা, বাগাবাড়িতে যে মিল্ক ভিটা, সেখানে আগে ধরেন যে আমরা দেখতাম যে 2 লক্ষ 3 লক্ষ লিটার প্রতিদিন দুধ তৈরি হয়, এখন সেটা 20-25 হাজারে নেমে এসেছে। এমন ক্ষতিগ্রস্ত করেছে, লুটপাটের একটা আঁকড়া করে ফেলেছে। তো সেই কারণে এটাও একটা বড় আমাদের ইয়া। এবং সিরাজগঞ্জে কিন্তু শীতল পাটি তৈরি হয়, সিরাজগঞ্জের অনেক কিছু তৈরি হয়। সিরাজগঞ্জ জেলাটাকে আরো বড় করা যায়, এই ঐতিহ্যবাহী জেলাকে আরো বড় করা যাবে। আর কিছু ছোটখাটো সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি বিভিন্ন সময় ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে আমি ফেস করেছি, আমি আন্দোলন সংগ্রাম করেছি। এটা আমি সিরাজগঞ্জের একজন নাগরিক হিসাবে, আমার সিরাজগঞ্জের যে ফায়ার সার্ভিসটা রয়েছে, এটা সিরাজগঞ্জে কিন্তু এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, একসময় হতো না, এখন এটা 8 তলা 9 তলা হচ্ছে। কিন্তু এই 8 তলা 9 তলার জন্য যে ফায়ার স্টেশন থেকে যে ইটা দেওয়া দরকার, সাপোর্টটা দেওয়া দরকার, হঠাৎ আগুন ধরলে যে নিবারণের জন্য সাপোর্ট দেওয়া দরকার, সেটা এই ফায়ার সার্ভিসের নেই। এবং এই ফায়ার সার্ভিস সেকেন্ড ক্লাস, এটা প্রথম শ্রেণীতে উন্নত করা দরকার। তারপরে আপনার এটা আরো আরেকটা জায়গা করা দরকার, এটা একটা জায়গায় একটা সাইট আছে, এটা স্থানান্তর করা দরকার। আমি মনে করি আমাদের সিরাজগঞ্জে একটা বৃহত্তর জুট মিল আছে, সেই জুট মিলটা দীর্ঘদিন এটা লুটপাট করেছে, এখানে জুট মিলটা বন্ধ হয়েছে। শহরের মাঝে কিছু জায়গায় ফ্লাইওভারের প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করছেন কিনা? কারণ ব্যাপক যে যানজট হচ্ছে, এটা যানজটেরও কিছু কারণ আছে। আমি বললাম না যে আমাদের সিরাজগঞ্জে একটা বড় জুট মিল ছিল, সেই জুট মিলটা বন্ধ করে দেওয়ার কারণে, এবং সেটা সরকার এটা একটা লিজ দিয়েছিল ব্যক্তি মালিকরা, সে লুটপাট করে নিয়ে গেছে, মিলটা বন্ধ রয়েছে, শ্রমিকরা বেকার হয়ে পড়েছে, এবং বেকারত্বের কারণে ওই যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলি চালাচ্ছে, যার কারণে যানজটটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে অনেক সময় ওই যে ফ্লাই ওভারের প্রয়োজন আছে, এবং যে রাস্তায় ঘাটে যে বাস ট্রাক ঠেকিয়ে তারা যে রাস্তা দখল করে, এগুলাও করা দরকার আছে। পৌরসভা থেকে একটা ভালো সার্ভিস
হওয়া দরকার সিরাজগঞ্জে। এবং এটা সিটি কর্পোরেশন, আমি মনে করি যে সিরাজগঞ্জ সিটি কর্পোরেশন জায়গা কিন্তু আছে, সিরাজগঞ্জটাকে বড় করার জন্য সিটি কর্পোরেশন করার মতো জায়গা কিন্তু আছে সিরাজগঞ্জে। সেক্ষেত্রে আপনারা আরো কিছু ওয়ার্ড বাড়িয়ে একেবারে 30টি বা 25টি, যেটি ফরিদপুরকে আমরা দেখছি তারা কিন্তু অলরেডি সিটি কর্পোরেশন উপযোগিতা করে তৈরি করেছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করার ব্যাপারটি আপনি কি প্রত্যাশা রাখবেন, যেহেতু চেম্বার অফ কমার্সের আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন? দর্শক শ্রোতা, আগামী দিনের যারা প্রত্যাশী, একটি ভালো দেশ যারা দেখতে চায়, ভালো সিরাজগঞ্জবাসী যারা হতে চায়, যারা তাদের প্রাণের স্পন্দন উৎসবমুখরতার মধ্য দিয়ে একটি ভোট দিতে চায়, সবার উদ্দেশ্যে আপনি একজন দায়িত্বশীলতার ব্যক্তি, দায়িত্বশীলতার জায়গা থেকে আপনার বক্তব্য। ধন্যবাদ। আমি আসলে সিরাজগঞ্জ আমার জন্ম, সিরাজগঞ্জের দরগা রোডে আমার জন্ম। আমি সেই আপনার ছোটবেলা থেকেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি। দরিদ্র একটি পরিবারে আমার জন্ম হয়েছে। 1969 সালে আমার পিতা ইন্তেকাল করেছেন। আমার পিতা ইন্তেকাল করার পরে আমরা 9 ভাই বোন। আমাদের 9 ভাই বোনকে খুব কষ্ট করে আমার মা বড় করার চেষ্টা করেছেন। এবং আমি ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। যখন আমি ছাত্র ছিলাম, ক্লাস 10-এ পড়ি, তখন থেকেই আমি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি এবং ব্যবসা করি, আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি ছোটবেলা থেকেই লড়াই সংগ্রাম, এবং যখন কলেজে উঠেছি তারপর থেকে আমার সংগ্রামী জীবন শুরু হয়েছে। আমি আপনার কলেজে ঢোকার পর থেকেই এরশাদের আমলে যখন গণতন্ত্র হরণ করা হয়, সেই গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। এবং একটি 83 সালে যে একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিল, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, লড়াই করেছি। এবং করতে গিয়ে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাই, সেই পরীক্ষার হল থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। আমার সেই গ্রেপ্তার তখন থেকেই শুরু হয়ে যায়। তারপরে আমি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের 2 বার ছাত্রী সংসদের জিএস নির্বাচিত হই। আমি আপনার যখন 88-র বন্যা হয়, 88-র বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এবং সকল সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এরশাদের আমলে। ছাত্র 90-এর যে গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট 3 বার নির্বাচিত হয়েছি। আমি একজন স্কাউট ছিলাম। 1977 সালে কাপ ক্যাম্পুরির মধ্য দিয়ে আমার জীবন শুরু হয়। আমি বয় স্কাউট করেছি, আমি রোভার স্কাউট করেছি, এবং আমি রাজশাহী বিভাগের আমি রোভার মেড প্রতিনিধি ছিলাম। 4 জন, বাংলাদেশের 4 জন মেড প্রতিনিধি ছিল, তার মধ্যে আমি একজন নির্বাচিত হয়েছিলাম ভোটের মাধ্যমে। তো এইভাবে আমার জীবনটা, আমি খেলাধুলা করেছি। আমি ফুটবল উত্তরবঙ্গের প্রায় জায়গায় আমি 4 ফুট 10 ইঞ্চিতে ফুটবল খেলেছি। আমি একজন জিমন্যাস্টিক ম্যান ছিলাম, জিমন্যাস্টিক ভালো করতাম। সকল কিছুর সাথেই আমার ভালো সম্পর্ক ছিল। তো উনি যেটা প্রশ্ন করেছেন যে আমি কি ধরনের সিরাজগঞ্জ আসলে চাই, আমি সিরাজগঞ্জ চাই যে সিরাজগঞ্জের আমাদের প্রাণ, সিরাজগঞ্জে আমাদের নারীপতা। এই সিরাজগঞ্জ জেলায় কোনো হারানি থাকবে না, কোনো গোলযোগ থাকবে না, মাদক আসক্ত কোনো ব্যক্তি থাকবে না, মাদকের স্থান থাকবে না, দুর্নীতির স্থান থাকবে না, এবং সিরাজগঞ্জের কোনো যানজট থাকবে না। সিরাজগঞ্জের শিক্ষার পরিবেশ ভালো থাকবে। সকল বিষয়ে আমি সিরাজগঞ্জের মানুষকে ভালো রাখতে চাই। এবং এই যে সিটি কর্পোরেশনের কথা বললেন, আমাদের এই যমুনা নদীর বালু দিয়ে অপরিকল্পিতভাবে অনেকেই বাড়িঘর তুলেছে, ড্রেনেজ ব্যবস্থা নাই। এই ড্রেনেজ ব্যবস্থাগুলি ভালো করার জন্য আমাদের এখানে একটি কাটাখালী আছে, সিরাজগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে কাটাখালী সিরাজগঞ্জকে 2 ভাগে ভাগ করে রেখেছে, এবং অত্যন্ত চমকপ্রদ একটা জায়গা সিরাজগঞ্জের কাটাখালী। এই সিরাজগঞ্জের কাটাখালীটা আসলে ভরাট হয়ে যাচ্ছে। এখানকার সিরাজগঞ্জের যে আবর্জনা সেই কাটাখালীতে ফেলে দেওয়ার কারণে সেটা ভরাট হয়ে যাচ্ছে, সেখানকার নব্যতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইবো যে সিরাজগঞ্জের এই কাটাখালীটাকে আবার পুনরায় খনন করে সিরাজগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করে সিরাজগঞ্জের সাধারণ মানুষরা যাতে সেখানে বিনোদন নিতে পারে, ছেলেমেয়েরা জানি সেখানে হাঁটাহাঁটি করতে পারে, এবং যারা ডায়াবেটিকের রুগী তারা পাশ দিয়ে জানি হাঁটতে পারে, এবং স্বাস্থ্যকর পরিবেশ যেন থাকে। এই বিষয়গুলা আমি সিরাজগঞ্জবাসীর কাছে বলবো, এবং সিরাজগঞ্জবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে সিরাজগঞ্জবাসী, বিশেষ করে পৌরসভা যারা অবস্থান করেন, তারা অন্ততপক্ষে এই ময়লা আবর্জনাগুলা এই কাটাখালীতে ফেলবেন না। এবং সকলেরই কিন্তু সিরাজগঞ্জকে ভালো রাখার জন্য সকলেরই আমাদের দায়িত্ব। আমরা যেখানেই থাকি না কেন, আমরা সিরাজগঞ্জকে ভালো রাখতে চাই, সিরাজগঞ্জের মানুষকে শান্তিতে রাখতে চাই, সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা ভালো রাখতে চাই। সকল বিষয়ে সিরাজগঞ্জের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। যেমনিভাবে গত 5ই আগস্টে যখন একটি খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল,
যখন একটি গণবিপ্লবের মধ্য দিয়ে একটা শূন্যতা বিরাজ করতেছিল, তখন কিন্তু আমরা মসজিদে মসজিদে মাইকিং করেছি সিরাজগঞ্জের মানুষকে শান্ত থাকার জন্য, এবং এখানে যেন কোনো সাম্প্রদায়িকতা নষ্ট না হয়, সাম্প্রদায়িকতা যেন রক্ষা থাকে সেই বিষয়ে আমরা নিশ্চিত করেছি। আমরা চেষ্টা করেছি, পাড়ায় মহল্লায় কমিটি করে দিয়েছি যাতে এইগুলো না হয়। পরবর্তী সময়ে যে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব হয়েছে, শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবগুলি যাতে সুন্দরভাবে পালিত হয়, এবং আপনারা লক্ষ্য করেছেন সেগুলি ভালোভাবে পালন করেছে। এবং আমরা বারবারই বলেছি যে বাংলাদেশের কোথায় কি হলো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের সিরাজগঞ্জটাকে আমরা ভালো রাখতে চাই। যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই স্লোগানটা আমাদের তখন ছিল। সিরাজগঞ্জের সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমি সেই জন্য আজকে আপনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আমি সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে এবং আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে, রোমানা মাহমুদের পক্ষ থেকে, আমার সিরাজগঞ্জের সকল ব্যবসায়ী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবার আপনাকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় নিয়মের নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ ৪৫ বছর উপরে যিনি রাজপথে আছেন, ছাত্র অবস্থা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত প্রতিটা মুহূর্তে নেতৃত্ব দিয়ে একটি বড় একটি জেলা, যেটি ৬টি সংসদীয় আসনের একটি জেলা, সেই জেলায় নেতৃত্ব দিয়েছেন। নিজে ব্যবসা বান্ধব একজন নেতৃত্ব তিনি গড়ে তুলেছেন। সেই জায়গা থেকে তার আগামীদের রাজনীতি তিনি সেই আলোচনাগুলি করলেন। আগামী তদের সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাকে যদি দল উপযুক্ত মনে করে, অবশ্যই তিনি সেক্ষেত্রে উপযুক্ত বলে তিনি মত প্রকাশ করেছেন। দলের দিকে তিনি চেয়ে আছেন। এছাড়া যদি স্থানীয় সরকার নির্বাচনের দিকে দল তাকে গুরুত্ব দেয়, সেটিও সেই ক্ষেত্রেও তার উপযুক্ততা রয়েছে। তিনি ইতিপূর্বে পৌরসভা নির্বাচন করেছেন। এই পৌর নগরীটিকে সিটি কর্পোরেশনের উপযোগী করার জন্য সিরাজগঞ্জের সকল অবকাঠামোগত বিষয়গুলি রয়েছে। রাজস্ব খাতের প্রচুর রাজস্ব এই জেলা থেকে জমা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের সূত্র মতে। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি আধুনিক সিরাজগঞ্জ গঠনে আজকের আলোচকের যে প্রত্যয় এবং প্রত্যাশা, সেটি অবশ্যই আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেটি বাস্তবায়ন হবে বলেই তৃণমূল মনে করছে। আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি 30 সেকেন্ড দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় গ্রহণ করুন। ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আমার সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে এবং আমার বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। জি, দর্শক সাথে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আবার আজকের আলোচককে বা অন্য কোনো নতুন আলোচককে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আসসালামু আলাইকুম।